ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা থেকে 10,500 কোটি টাকা পাচার নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে অর্থ পাচার একটি বহুল আলোচিত বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি করা হয়েছিল, সেই কমিটির রিপোর্টে বলা হয়েছিল যে বাংলাদেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন করে পাচার হচ্ছে আগের 15 বছরের শাসন আমলে। ওই সময় প্রায় $234 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার হয়েছিল, এরকম তথ্য শ্বেতপত্র প্রণয়ন কমিটি দিয়েছিল। সেখানে বলা হয়েছিল আমদানি এবং রপ্তানি এর আড়ালে এই অর্থ পাচার হয়। এই প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখাতেও ঠিক একই রকমভাবে আমদানি রপ্তানির আড়ালে এলসির মূল্য বেশি দেখিয়ে এই অর্থ পাচার হয়েছে। কিভাবে এই অর্থ পাচার হয়েছিল, কারা পাচার করেছিল, বা কেন বাংলাদেশ ব্যাংক যথাযথ সময়ে তার ব্যবস্থা নিতে পারেনি, এই সমস্ত তথ্যসহ আজ টিভিএসে লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের স্টাফ করেসপন্ডেন্ট ASM সাদ। আমাদের সঙ্গে স্টুডিওতে উনি আছেন, আমরা তার কাছ থেকে শুনবো যে আসলে কিভাবে এই অর্থ পাচার হয়েছিল। সাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা থেকে 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত সময়ে 10,500 কোটি টাকা পাচার হয়েছে। আসলে এই পাচারটা কিভাবে ঘটেছিল? ধন্যবাদ আব্দুল্লাহ ভাই আমাকে এই অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য। বাংলাদেশ ব্যাংক হচ্ছে মূলত একটি ইনভেস্টিগেশন করেছিল, নিরীক্ষা প্রতিবেদন করেছিল, সেটা 2023 সালে। সেটা প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার উপরেই তারা এই নিরীক্ষা প্রতিবেদনটা করেছিল আলাদাভাবে। তো সেখানে তারা একটা জিনিস ডিটেক্ট করেছিল যে 29টি প্রতিষ্ঠান তাদের কাছে যে এক্সপোর্টের অর্ডার আসে তার এগেনস্টে তারা হচ্ছে কিছু ব্যাক টু ব্যাক এলসি করেছিল। কারণ আমরা জানি যে বাইরে থেকে যে এক্সপোর্ট যখন অর্ডার আসে সেটার এগেনস্টে আমাদের কাঁচামাল সেটার জন্য আমদানি করতে হয়। তো তারা কাঁচামাল যেটা আমদানি করেছিল সেটা দেখা যাচ্ছে যে পণ্য হচ্ছে আমার এক্সপোর্ট আমরা করেছি এবং যা এক্সপোর্ট আর্নিংস বা প্রসিডস যেটা আমাদের এখানে এসেছে তার থেকে 100 থেকে প্রায় 380% বেশি। যেটা শর্ত থাকে যে আমাদের এক্সপোর্ট প্রসিডস যা দেশে আসবে তার থেকে সর্বোচ্চ 80% পর্যন্ত এলসি খোলা যাবে। কিন্তু বাংলাদেশ ব্যাংক এখানে ডিটেক্ট করেছিল যে সেই সময় প্রায় 350% পর্যন্ত বেশি হয়েছে। তো আমরা যখন এটাতে আরও বেশি ইনডেপথে যখন আমরা যাই, এটার ভিতরে কি হয়েছে ইনসাইটে যখন আমরা যাই, তখন দেখতে পারি যে এই প্রতিবেদনটা বাংলাদেশ ব্যাংক 3 বছর আগে করেছে, কিন্তু সেইটার পরিপ্রেক্ষিতে এই 3 বছর পর এসে বাংলাদেশ ব্যাংক সেই প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার এডি লাইসেন্স বাতিল করেছে। তো এডি লাইসেন্স কেন বাতিল করেছে? সেই অনিয়মের জন্য। কবে বাতিল করলো এডি লাইসেন্স? সেটা চলতি বছরের মার্চে বাতিল করেছে, কিছুদিন আগেই আর কি। তো সেই ক্ষেত্রে এখানে আমরা আসলে বাংলাদেশ ব্যাংক আসলে যে ফাইন্ড আউটটা করেছে সেখানে হচ্ছে প্রায় 10,500 কোটি টাকা অতিরিক্ত যা আমার এক্সপোর্ট হচ্ছে তার থেকে 10,500 কোটি টাকা দেশীয় টাকায় এবং মার্কিন ডলারে সেটা দাঁড়ায় $968 মিলিয়ন মার্কিন ডলার, প্রায় $1 বিলিয়ন মতো অতিরিক্ত আসলে ব্যাক টু ব্যাক এলসি খোলা হয়েছে। তো বাংলাদেশ ব্যাংক সেখানে আসলে নির্দিষ্টভাবে এটা অর্থ পাচার হয়েছে সেখানে না বললেও তারা অনেক বেশি এখানে উদ্বেগ জানিয়েছে। কারণ হচ্ছে তারা যেটা ধারণা করছে এবং তারা এরকম কোনো প্রমাণ পায়নি যে পণ্যটা ব্যাক টু ব্যাক এলসি আমার আমদানি করে আমি নিয়ে আসলাম, যেটা আমি এক্সপোর্ট করব, এবং এক্সপোর্ট করার ক্ষেত্রে সেই পণ্যগুলো আসলেই ব্যবহার করা হয়েছিল কিনা সেটা আসলে কোনো রকম বাংলাদেশ ব্যাংক এরকম ডিটেক্ট করতে পারেনি। তার মানে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আমদানি করেছিল তারা কি এই প্রমাণ দিতে পারেনি? তারাও এখন পর্যন্ত এই রকম মানে আমাদেরকে জানিয়েছে যে আমরা বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে এর মধ্যে যোগাযোগ করেছি। তার মধ্যে আমাদের BKM এর যিনি আছেন মোহাম্মদ হাতেম, তিনি আসলে বলেছিলেন যে সেই সময় ব্যাংক তাদের কাছ থেকে এই পণ্যগুলোর এগেনস্টে হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি করেছে। এটা তাদের ভাষ্যমতে তারা দাবি করছে যে তাদেরকে জোর করে কিছুটা প্রভাব খাটিয়ে ব্যাংক হচ্ছে তাদের কাছে অনেক ডকুমেন্টসই, মানে
তারা আমাদের কাছে টিভিএসকে বলেছেন যে তারা অনেক ডকুমেন্টসই ওই সময় পান নাই, এখন পর্যন্ত তারা পান নাই, 3-4 বছর আগের ডকুমেন্টস। তো তখন কিভাবে তারা এত ব্যাক টু ব্যাক এলসি হয়েছে সেটা তাদের অনেকটা অগোচরে, এটা তারা হচ্ছে দাবি করছে। এদিকে বাংলাদেশ ব্যাংক বলছে যে 29টি প্রতিষ্ঠানকে যে পরিমাণে সুবিধা দেওয়া হলো, মানে এই প্রতিষ্ঠানগুলোকে তো বন্ডেড ওয়্যার হাউসের একটা সুবিধা দেওয়া হয়েছে, মানে ব্যাক টু ব্যাক এলসির ক্ষেত্রে কাঁচামাল যে আনছে সেখানে হচ্ছে তাদের শুল্ক দিতে হচ্ছে না। তো বাংলাদেশ ব্যাংক যেটা ধারণা করছে যে এটা তো রপ্তানির ক্ষেত্রে ব্যবহার করা হয়নি, বরঞ্চ হচ্ছে তারা এই কাঁচামালগুলো মানে আমদানি করে সেটা লোকাল মার্কেটে বিক্রি করে দিয়েছে। আচ্ছা, তো আপনি বললেন যে ব্যাংকের বিরুদ্ধে একটা ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক নিয়েছে, অনেকদিন দেরিতে হলেও তাদের এডি লাইসেন্স বাতিল করেছে, কিন্তু ওই সময় এই কর্মকাণ্ডের সঙ্গে যে সমস্ত কর্মীরা সম্পৃক্ত ছিল, যারা এরকম, তাদেরও তো একটা নিয়ম ফলো করে এলসির এগেনস্ট আপনার অর্থ ছাড় করতে হয়, তো তাদের ক্ষেত্রে কি কোনো ধরনের ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক নিয়েছে অথবা নিবে কি? বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের সাথে আমরা যখন যোগাযোগ করি তিনি আমাদেরকে বলেছেন যে হ্যাঁ, বিষয়টি দেরিতে হলেও বাংলাদেশ ব্যাংক একটি ব্যবস্থা নিতে পেরেছে। তবে তিনি এটা আনুষ্ঠানিকভাবে বলেছেন এবং তিনি এটাও আমাদেরকে বলেছেন যে হ্যাঁ, কোনো না কোনো সময় আসলে একটু প্রভাব থাকতেই পারে বাইরের। তো আমরা আসলে ভিতরে আরও ইনসাইডে যখন কথা বলি, বিভিন্ন যারা এই ইন্সপেকশনটা ওই সময় করেছিলেন এবং তার আশপাশে যাদের সাথে আমরা কথা বলে আসলে জানতে পেরেছি যে তারা ওই সময় এই ব্যবস্থাটা নিতে বলেছিলেন 2023 সালে, এবং ওই সময় হচ্ছে শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এবং ওই সময় ব্যাংকটিতে 1999 সাল থেকেই হচ্ছে প্রায় 2 যুগের বেশি সময় ধরে HBM ইকবাল ব্যাংকটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং ওই ব্যাংকের ওই শাখার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংক কিছুটা হলেও ডিলে করেছে ওই সময়। এখন এটা হতে পারে যে কোনো একটা ব্যাংকের বিরুদ্ধে ডিসিশন নেওয়ার জন্য এটা তো আসলে ডিজি, নির্বাহী পরিচালক, সেখান থেকে হচ্ছে আদেশটা আসতে হয় ফাইনালি। তো আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি যে যারা ডিজি সেই সময় কিংবা নির্বাহী পরিচালক যারা ছিলেন সেখান থেকে আসলে গ্রিন সিগন্যালটাই আসলে আসতে দেরি করেছিল। আপনি ডিজি বলতে ডেপুটি গভর্নর বলছেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর বা নির্বাহী পরিচালক সেখান থেকে এই নির্দেশনা মানে ব্যবস্থা নেওয়ার জন্য আসেনি ওই সময়। এবং আমরা যখন এক্সপার্টদের সাথে যখন কথা বলেছি তখন তারা একটা জিনিস বলেছে যে এইখানে যে মারাত্মক রকমের একটি অনিয়ম সংঘটিত হয়েছে, এটার পিছে ব্যাংক এবং যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা উভয় দায়ী এবং তাদের বিরুদ্ধে মানে সামনে এখন যেহেতু এই জিনিসটা সামনে আবার আসছে, তো অবশ্যই যারা নিয়ন্ত্রক সংস্থা আছে, বাংলাদেশ BFIU আছে, যারা হচ্ছে নিজেদেরকে আলাদা সত্তা হিসাবে দাবি করে, এবং দুদক আছে, যে প্রতিষ্ঠানগুলো এটাতে ইনভেস্টিগেশন করার দরকার তাদের উভয় ব্যাংক এবং হচ্ছে ব্যবসায়ী সবাইকে নিয়ে হচ্ছে তাদের এখন একটা ইনভেস্টিগেশন করা দরকার যে আসলে ওই সময় কি ঘটেছিল এবং কেন তারা এটাতে তখন সায় দিয়েছিল আর কি। আপনি বললেন যে একজনকে উদাহরণ দিয়ে, BKM এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমকে উদাহরণ দিয়ে আপনি বললেন যে সে দাবি করছে যে তার অগোচরে অনেক এলসির খোলা হয়েছে বা তার এলসির এগেনস্টে টাকা পাঠানো হয়েছে। সরি, তো 29টি প্রতিষ্ঠানের অধিকাংশ ক্ষেত্রে কি এরকম, নাকি তারা অনেকেই সম্পৃক্ত ছিল? 29টি প্রতিষ্ঠানের মধ্যে তিনি বলছে যে সবার বেশিরভাগই এরকম হয়েছে, আবার অনেকে জানতো না। নারায়ণগঞ্জ শাখা থেকে সেই সময় ডকুমেন্টসগুলো হচ্ছে ঠিকমতো দেওয়া হয়নি, এবং এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন আবার এসেছে যে নারায়ণগঞ্জ যে সেখানে একজন কর্মকর্তা ছিলেন যিনি ব্যাংকিং রুলস এবং রেগুলেশনস ব্রিচ করে টানা 10 বছরের উপরে ওই শাখাতে কর্মরত ছিলেন, এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন স্পষ্টভাবে তারা বলেছে যে সেই কর্মকর্তা পরবর্তীতে ব্যাংকটির ডিএমডি এবং পরবর্তীতে এমডি পদ পর্যন্ত তিনি যান, এবং তিনি সহ তার নাম একেবারে স্পষ্টভাবে দেওয়া আছে, তিনি সহ আরও 24 জন ব্যক্তি এই কর্মকাণ্ডর সেই নারায়ণগঞ্জ প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখাতে সেই ব্যক্তি সহ 24 জন টোটাল ব্যক্তি এটাতে সংগঠিত অনিয়মের জন্য জড়িত রয়েছে, এবং বাংলাদেশ ব্যাংক বলেছেও তাদেরকে নিয়ে ব্যবস্থা নেয়ার জন্য। বাংলাদেশ ব্যাংক কি এই তথ্য পেয়েছে যে, মানে যদি আপনি জেনে থাকেন, সেটি হচ্ছে যে এই যে বিপুল অর্থের এলসি খোলা হলো,
তো এই পণ্যগুলো কি দেশে এসেছিল কিনা, বা যদি না আসে তাহলে এই টাকাগুলো, যেহেতু ব্যবসায়ীরা বলছেন যে তাদের অগোচরে তাদের নামে এলসি খোলা হয়েছে, তাহলে এই টাকাগুলো আসলে কারা মানে তাদের এলসির বিপরীতে পাঠিয়েছিল কারা? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন আমরা যদি একটু বলি যে আমাদের কাছে আসলে ডকুমেন্টস আছে, যেমন টোটাল ফ্যাশন, তারা হচ্ছে রপ্তানি আর্নিং, এক্সপোর্ট আর্নিংস তাদের হয়েছে, দেশে ফিরেছে এক্সপোর্ট করার পরে 63 মিলিয়ন মার্কিন ডলার, কিন্তু তারা ব্যাক টু ব্যাক এলসি খুলেছে 231 মিলিয়ন। তারপরে আমরা যদি বলি ডয়েচল্যান্ড অ্যাপারেলস, তারা হচ্ছে 56 মিলিয়ন রপ্তানি আয় এনেছে, কিন্তু এইটার এগেনস্টে 208 মিলিয়ন হচ্ছে তারা ব্যাক টু ব্যাক এলসি খুলেছে। সুতরাং এই ব্যাক টু ব্যাক এলসির পুরো টাকাই কি তারা পেও করে দিয়েছে? হ্যাঁ, যেহেতু হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি, এইটা হচ্ছে ব্যাংক থেকে একটা ফাইন্যান্স করা হয়, তো এই ডলারে যেহেতু বাইরের থেকে যদি আনতে হয় তাহলে তো সেক্ষেত্রে ডলারে পেমেন্ট করতে হয়। সো এই টাকাটা পুরাটাই পেমেন্ট করা হয়েছে ব্যাংকের পক্ষ থেকে। সাদ, আপনার কাছে আমার শেষ কোশ্চেন, সেটি হচ্ছে এখন তো নারায়ণগঞ্জ শাখা প্রিমিয়ার ব্যাংকের তাদের এডি লাইসেন্স বাতিল হলো। এই শাখাতে তো কিছু ভালো ব্যবসায়ী আছেন যারা এইখানকার গ্রাহক এবং এই শাখার মাধ্যমে এলসি খুলে আমদানি রপ্তানি কার্যক্রম করে থাকেন। এই লাইসেন্স বাতিল হওয়ার প্রেক্ষিতে এই সমস্ত গ্রাহকদের পরবর্তী করণীয় কি, বা তারা এখন কিভাবে তাদের কার্যক্রম করবে? এই বিষয়টা সম্পর্কে আমি এখনো পর্যন্ত জানতে পারিনি, তবে বাংলাদেশ ব্যাংক আসলে এইটা এরকম ব্যবস্থা নেওয়ার পরে, এডি লাইসেন্স বাতিল করার পরে তারা আসলে কিভাবে যেসব ভালো ব্যবসায়ী তাদের উপরে নিশ্চিত একটা প্রভাব পড়বে। না হয় এই যারা ব্যবসায়ী আছেন তারা হয়তো পারে পাশের অন্য কোনো ব্যাংকের এডি অথরাইজড ডিলারের মাধ্যমে তারা আমদানি রপ্তানি কার্যক্রমটা করবে, এটাই আসলে স্বাভাবিকভাবেই ধরা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন যে কিভাবে নারায়ণগঞ্জ শাখা থেকে অর্থ পাচার হয়েছে, এবং এই সব কর্মকাণ্ডের সঙ্গে যেরকম অসাধু ব্যবসায়ীরা জড়িত, তার পাশাপাশি ব্যাংকের কর্মকর্তারাও জড়িত। সাদ বলছিলেন যে 24 জন কর্মকর্তাকে চিহ্নিত করা গেছে, ব্যক্তিকে, কর্মকর্তা বলা ঠিক হবে না, 24 জন ব্যক্তিকে চিহ্নিত করা গেছে যারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। দেশ থেকে সম্পদ পাচার হলে দেশের অর্থনীতিতে তার ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে, এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশে এই ঘটনাটি ঘটে আসছে। বিশ্বের সব দেশেই কম বেশি এটি হয়ে থাকে। এটি নিয়ন্ত্রণের জন্য আসলে আইনকে যথাযথভাবে বাস্তবায়ন করা দরকার। সরকারের কাছে, বাংলাদেশ ব্যাংকের কাছে আমাদের প্রত্যাশা যে সরকার এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএস এর সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।